আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরবো, এই ঘটনাটি মূলত আমার কাছে অনেক আগেই পাঠিয়ে দিয়েছিল। সময় স্বল্পতার কারণেই ঘটনাটি রেকর্ড করতে পারিনি। তবে ইনশাল্লাহ এবার ঘটনাটি রেকর্ড করে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, ঘটনার কথা বাড়াচ্ছি না। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, তখন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সাইফুল আলম, আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। ঘটনাটি আশা করব ভালো লাগবে। এটা আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি একটি মসজিদের মুয়াজ্জিন, মূলত 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে থাকি। যাই হোক, আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমি সবার মাঝে ছড়িয়ে দিলাম। শুধু আমার নামটাই প্রকাশ করলাম, আর অন্য কিছু আপনাদের মাঝে প্রকাশ করলাম না। যাই হোক, আপনাকেও মনে কষ্ট নেবেন না। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। একদিন রাত্রে ঠিক ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠে আজান দিতে মসজিদ বিলে চলে যাই। হঠাৎ করে মসজিদে দরজাটা খুলতেই আমার কানে কিছু একটা শব্দ ভেসে এলো। আমি আর দেরি করলাম না, খুবই দ্রুত মসজিদের দরজাটা খুললাম। খুলতেই শব্দটা আরো গুরুতরভাবে আমার কানে বাজলো। কেউ একজন মসজিদের ভিতরে জিকির করতেছে। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি। কত সুন্দর কণ্ঠ, খুবই জোরে জোরে জিকির করতেছে। আমি মসজিদের লাইট জ্বালালাম। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে জিকিরটা থেমে গেল। চতুর্দিকে বেশ ভালোভাবে দেখলাম, কিন্তু কেউই নেই। আমি আবার লাইটটা বন্ধ করলাম। হঠাৎ করে আবারও সেই জিকির চালু হয়ে গেল। আমি তাদেরকে আর ডিস্টার্ব করলাম না। আমি ওখানে বসে পড়েছি। তারা জিকির করতেছে, আমি শুনতেছি। শুনতে শুনতে এক সময় আমার মনে হলো কেউ একজন আমার কানের কাছে এসে জিকির করতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। আমার মনের ভিতর কিছুটা ভয় কাজ করতে লাগলো। আমার বুকের স্পন্দনটা বেড়ে গেল, বুকটা ধুকধুক করতেছে। তারপরও আমি ভয় পাচ্ছি না, ওখানেই বসে আছি। এদিকে প্রায় আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আর দেরি করলাম না, ওখান থেকে উঠে সোজা মাইকের কাছে চলে গেলাম। যে মাইক্রোফোনটা হাতে নিলাম, নিয়ে আজান দিতে লাগলাম। আজান পড়ার সঙ্গে সঙ্গে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল, কারোর কোনো সারা শব্দ নেই। আজানটা শেষ হওয়া মাত্র আবারও সেই জিকির শুরু। প্রায় 10 থেকে 12 মিনিট জিকির করতে লাগলো। হঠাৎ করে একটি লোক ভেতরে প্রবেশ করলো, আর সব কিছু আবারও নিস্তব্ধ হয়ে গেল, কারোর কোনো সারা শব্দ নেই। আমি এই বিষয়গুলো কাউকে কিছু বললাম না। আমি নীরবে একাই সহ্য করে গিয়েছি। আমার তো বেশ ভালোই লেগেছে, তবে সত্যি কথা বলতে মনের ভিতরে কিছুটা ভয় কাজ করলো। আমি নামাজটা শুরু করে দিলাম। নামাজ শুরু করা পর্যন্ত অনেক লোকই নামাজে চলে এসেছে। আমি আর দেরি করলাম না, নামাজে দাঁড়িয়ে গেলাম। ফজরের নামাজটা আদায় করলাম, করে ওখানে আমি বসে কোরআন শরীফ পড়তে লাগলাম। আমার মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পিছন দিকে ঘুরে দেখি কেউই নেই। আমরাও বুঝতে বাকি রইল না, এটা সেই জিনেদের কাজ। তবে জিনেরা ভালো ভালো ছাড়া খারাপ জিন এই মসজিদের ভিতরে এভাবে জিকির করতো না। আমি কোরআন শরীফ রেখে দিলাম, দিয়ে বাইরে চলে গেলাম। জোহরের আজান দিয়ে দিয়েছে। আমি দ্রুত চলে এলাম মসজিদে। এসে আজান দিয়ে নামাজ আদায় করলাম। সেদিনটা কেটে গেল। পরের দিন আবারও ফজরের আগে, এবার আমি আধা ঘন্টা আগে চলে এসেছি। আমার মনের ভিতরে কিছুটা ভয় কাজ করতেছে, তবে আমার কিছুটা সাহস জাগলো। আবার জানতে ইচ্ছে করলো ওরা কি আজকেও আসে নাকি। আমি আর দেরি করলাম না, চলে এলাম মসজিদে। মসজিদের দরজাটা খুলতেই আবারও সেই জিকির। আমরা আর বুঝতে বাকি রইল না, এরা হয়তোবা প্রত্যেক দিনই আসে, তবে আমি হয়তোবা কোনো সময় দেখতে পারিনি। তবে এবার বুঝতে পারতেছি বেশ ভালোভাবে। এবার আর একজন নেই, এবার 3-4 জন আছে মনে হচ্ছে,
কারণ অনেকগুলোই কণ্ঠ ভেসে আসতেছে, সবাই জিকির করতেছে। ওদের সঙ্গে আমিও বসে পড়লাম জিকির করতে। আমি ওদের সঙ্গে জিকির করতেছি। এদিকে ফজর আজান দিয়ে দিয়েছে। আমি ওদেরকে বললাম, আপনারা একটু চুপ থাকেন, আমি ফজরের আজানটা দিয়ে নেই। ওরা আর কোনো কথা বললো না, সবাই নিস্তব্ধ হয়ে গেল, সবাই চুপ করে আছে। আমি আজান দিয়ে দিলাম। আজান শেষে একজন মুসল্লি আমার মসজিদে এলো, তারপরে আরও একজন এলো। এরকম করতে করতে প্রায় 20-22 জন মুসল্লি চলে এসেছে। আমি ফজরের নামাজটা শুরু করলাম। ফজরের নামাজ পড়ে সবাই চলে গেল। আমি বসে থেকে কোরআন শরীফ পড়তেছি। এর ভেতরে হঠাৎ একটা লোক ভেতরে প্রবেশ করলো, পরে বলতেছে, জিকিরটা কেমন লাগলো? আমি বললাম, জিকির তো ভালোই, কিন্তু আপনি কে, আপনি কোথা থেকে দেখলেন? সে আর কোনো কথা বললো না। এইদিকে সামনে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি সামনের দিকে তাকালাম, তাকে দেখলাম কিছুই নেই। আবার পিছন দিকে যখন ঘুরে তাকাই, তখন সেই লোকটি ওখানে ছিল না, সে উধাও হয়ে গিয়েছে। আমারও আর বুঝতে বাকি রইল না এটা সেই জেনের কার সাথে। আমি এ পর্যন্ত কাউকে কিছু বলিনি। সেদিন কেটে গেল। পরের দিন আবারও ফজরের আধা ঘন্টা আগে আমি মসজিদে পৌঁছে গেলাম। আবারও ঠিক সেই কণ্ঠগুলা, আবারও তারা এসে জিকির করতেছে। এবার তাদের পাশে বসলাম, বসে তাদেরকে অনুভব করার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারতেছে না তারা কোথায় বসে আছে। চতুর্দিক থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। আমি তাদেরকে কোথায় খুঁজবো? যে জায়গায় বসেছি ওই জায়গায় হঠাৎ করে আমার হাতের ওপরে কেউ একজন মনে হলো হাত রাখলো। আমার আর বুঝতে বাকি রইল না, আমার কাছে কেউ একজন বসে আছে। তাকে আমি আস্তে আস্তে বললাম, আচ্ছা আপনার নামটা কি? সে কোনো কথা বলে না। আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই আপনার নামটা কি বলবেন? সে কোনো কথা বলে না। হঠাৎ করে আমার মনে হলো পিছন থেকে কেউ একজন বলতেছে, নাম জেনে কোনো কাম নেই, আপনি যদি জিকির করতে চান তাহলে জিকির করেন, নাইলে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমি আর কোনো কথা বললাম না, ওদের সঙ্গে জিকিরে বসে গেলাম। জিকির করতে করতে আবারও ফজর আজান দিয়ে দিয়েছে। আমি আর দেরি করলাম না, দ্রুত উঠে ফজরের আজানটা দিয়ে দিলাম। তারা সবাই প্রতিদিনের মতো আজকেও নিস্তব্ধ হয়ে গিয়েছে। ফজরের নামাজ পড়ে আমি কোরআন শরীফ পড়তে লাগলাম। আমার মনে হলো কেউ একজন কোরআন শরীফ পড়তেছে পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম কেউ তো একজন কোরআন শরীফ পড়তেছে। আমারও আরও বুঝতে বাকি রইল না সেই জিনারা এখানে এখনও উপস্থিত আছে, তারাই হয়তোবা কোরআন শরীফ পড়তেছে। আমি কাউকে আর ডিস্টার্ব করলাম না, আমি আমার মতো কোরআন শরীফ পড়তে লাগলাম। তারা তাদের মতোই কোরআন শরীফ পড়তেছে। এ পর্যন্ত বেশ ভালোই দিনকাল কেটে গেল। আরও 2 দিন বেশ ভালোভাবেই গেল। 3 দিনের মাথায় যে ঘটনাগুলো ঘটে গেল, হয়তোবা এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আশা করিনি এই ঘটনাগুলো ঘটে যাবে। আমি প্রতিদিনের মতো সেদিনও ফজরের আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছি। এদিকে তারা জিকির করতেছে, জিকিরে মুগ্ধ হয়ে গিয়েছে। আমি সালাম দিয়ে আবারও ভেতরে প্রবেশ করলাম। আমার পিছন পিছন একটি মুসল্লি চলে এসেছে। মুসল্লিটা ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকেই তাদের এই জিকির তার কানে পৌঁছে গেল। সে চতুর্দিকে খুঁজতে লাগলো, শুধু আমাকে একাই দেখে। সে হঠাৎ করে ওখানে চিৎকার দিয়ে পড়ে যায়। আমি দ্রুত উঠে গেলাম, যে তার হাত মুখে পানি ছিটালাম। তার জ্ঞানটা ফিরল। সে ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। বেরিয়ে যেয়ে সমস্ত মুসল্লিগণদেরকে সেই ঘটনা খুলে বলল, যে এদিকে জিনারা তার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। সেদিন কেটে গেল। পরের দিন আবারও ফজরের আধা ঘন্টা আগে আমি মসজিদে এলাম। এবার এসে যেন আমি অবাক হয়ে গিয়েছি, কারণ পুরো মসজিদটাই নিস্তব্ধ হয়ে আছে, আর কোনো জিকিরের শব্দ নেই। আমি মসজিদের ভেতরে প্রবেশ করলাম। আমার দীর্ঘ বিশ্বাস জিনেরা মসজিদে উপস্থিত আছে। আমি সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তারা কোনো কথা বলতেছে না। আমি তাদেরকে বললাম, ভাইরা আপনারা কি মসজিদে উপস্থিত আছেন? থাকলে আমাকে একটা ইশারা দেন। হঠাৎ করে কিছু একটা পড়ে গেল। আমি লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে দেখলাম একটি মাইক্রোফোনের স্ট্যান্ড পড়ে গিয়েছে। আমি স্ট্যান্ডটা উঠালাম। আমি তাদেরকে বললাম,
আপনারা আজকে জিকির করবেন না? তারা কোনো ইশারাও দেয় না বা কোনো শব্দও করে না। আমি লাইটটা বন্ধ করে দিলাম। লাইট বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে যেন আওয়াজ আসতে লাগলো। আমাকে বলতেছে, ওই মুসল্লিটা আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে। তারা সমস্ত গ্রামে ছড়িয়ে দিয়েছে আমাদের কথা। আমরা এটা আপনাদের কাছ থেকে মোটেও আশা করিনি। এখন ওদেরকে নিষেধ করেন, তারা যেন কোনো কথা না বলে, এই বিষয়ে যেন কোনো কথা না বলে। যদি এই বিষয়ে কোনো কথা বলে তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপরেও আমি অনেক তাদের সঙ্গে রিকোয়েস্ট করেছি। শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে। আমাকে বলল, আমি কারো কোনো ক্ষতি করব না, শুধু বলেন যাতে ওরা কোনো কথা না বলে। বিশেষ করে ওই মুসল্লিটাকে বলবেন সে যেন আর কাউকে কিছু না বলে। যদি বলে তাহলে তো আমরা খারাপ পথে যেতে বাধ্য হব। যাই হোক, আমরা ফজরের আজান দিয়ে ফেললাম। ফজরের নামাজ পড়লাম। নামাজ শেষে আমি একটা মিটিং ডাকলাম। সবাইকে এই বিষয়ে খুলে বললাম। তারা আর কোনো কথা বলল না। সেই মুসল্লিটাও ওই জায়গায় উপস্থিত ছিল, সেও আর কোনো কথা বলল না। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল। তারপর থেকে তাদের কোনো পাত্তাই পাওয়া যায় না, তারা কোনো জিকিরও করে না। আমার দীর্ঘ বিশ্বাস তারা মসজিদের আশেপাশে থাকে। আমি মসজিদের বক্স, তার মানে ইমাম সাহেব যেটাতে খুতবা দেয়, সেটাতে আমি আসতে বলে দিলাম যে আপনারা যদি মসজিদের ভিতরে বা মসজিদের আশেপাশে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাল থেকে জিকিরে আসবেন। আমি আপনাদেরকে জিকিরে দাওয়াত দিলাম। তারপরে আমি মসজিদ থেকে বেরিয়ে গেলাম। পরদিন ফজরের আগে আমি মসজিদে এসে দেখলাম তারা জিকির করতেছে। আমি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আমি তাদের সঙ্গে জিকিরে বসে গেলাম। এরকম করতে করতে বেশ ভালোই দিন কেটে গেল। এখন পর্যন্ত প্রত্যেক দিন তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। যাই হোক, আমার ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন ভাই। আমি আর কথা বলছি না, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই সাইফুল ভাই তার ঘটনাটি এখানেই শেষ করেছে। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। ছোট্ট একটি ঘটনা হলেও ঘটনাটি খুবই শিক্ষণীয়। ইতিমধ্যে এরকম ঘটনা অনেক জায়গায় দেখা গিয়েছে। অনেক মসজিদেই এরকম ঘটনা ঘটে যেয়ে থাকে। অনেক মসজিদেই কোনো জিনকে নামাজ পড়তে দেখা যায়, আবার কোনো মসজিদে জিনদেরকে জিকির করতে দেখা যায়। এর আগে একটি ভিডিওতে দেখলাম কয়েকটি জিন জিকির করতেছে। সেই জিকিরগুলো একটি মুয়াজ্জিমের কানে পৌঁছে যায়। মুয়াজ্জিমটি সরাসরি লাইভে দেখাচ্ছে। সেই ভিডিওটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছিল। তারপরে এই ঘটনাটি আমি এই ভাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা যদি কখনো এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর যদি ঘটনাটি আপনি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা মুসলমানের সন্তান। 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। তাই আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার। এটা আমাদের দায়িত্ব। আমরা নিজেও নামাজ পড়ব, অন্যদেরকেও নামাজের প্রতি আগ্রহ জানাবো। বিশেষ করে বাচ্চাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে নামাজে যাব। তাদের প্রতি কেউ অবহেলা করবেন না, কারণ বাচ্চারা দুষ্টামি করে, ঠিক আছে? তাদেরকে বোঝান, তারা যাতে নামাজের প্রতি আগ্রহ হয়। তাদেরকে নামাজের প্রতি আগ্রহ করে তোলার দায়িত্ব আপনাদের। যাই হোক, আমরা ছোট বড় যারা এই মধ্যে ভিডিওটি দেখতেছি সবাই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। একটি কথা বলে নিতে চাই, যদি আপনাদের কাছে এরকম ভয়ানক কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutepa00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই।
আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করব আপনি আমাকে চিনতে পেরেছেন। তারপরে আমার নাম পরিচয় আপনাদের মাঝে তুলে ধরবো। আমার নাম রুবেনা খাতুন। আমি এর আগেও বেশ কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এবারও তার বিপরীত কিছু করলাম না। এবারও আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আগের মতো এটাও সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ডের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমি সবার মাঝে তুলে ধরবো। আমি আগে আমার ফ্রেন্ডের থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনে নিয়েছি, তারপরে আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। আমার ফ্রেন্ড ঠিক যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমি আমার ফ্রেন্ডের মতোই করেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, আমি আর কথা বলছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি মমিন, আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছিল মূলত আমি এটা ভুলতে পারতেছি না। আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। এটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুরনো কবরস্থান আছে। আমি আগে শুনতাম যে যতগুলো কবরস্থান আছে সব জায়গায় নাকি জিনেরা থাকে, কিন্তু আমি মূলত এগুলা বিশ্বাস করতাম না। আমি যখন নিজের চোখে দেখলাম তখন থেকে আমার বিশ্বাস হয়েছে যে সব কবরস্থানে সত্যি জিন থাকে। যাই হোক, চলুন ঘটনায় চলে যাই। আমি একদিন রাতে সেই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন প্রায় রাত 2টার আশেপাশে বাজে। আমি এত রাত্রে কই থেকে এলাম আপনারা জিজ্ঞেস করতে পারেন। সেদিন আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে একটি মাহফিল হয়েছিল। সে আমি মাহফিলে গিয়েছিলাম। মাহফিল থেকে সেই রাত্রেবেলা ফিরে আসতেছি। সেই কবরস্থানে পাশ দিয়ে আসতেই কবরস্থান থেকে বেশ অনেকটাই দূরে। তখন ওদিক দিয়ে আসতে আমার হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি পিছন দিকে ঘুরে তাকলাম, দেখলাম কেউই নেই। সে রাত্রে আবার আরো কিছু ঘটনা, যেমন চতুর্দিকে কুকুরের ডাক, শিয়ালেরও প্রচন্ড ডাক, সঙ্গে পাখিদের কিচিমিচির শব্দ। এসব কিছু শুনে শরীরটা অলরেডি ঠান্ডা হয়ে আছে। এসব কিছু ভাবতে ভাবতে আমি আবারও সামনে দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে প্রায় যখন কবরস্থানের গেটের সামনে এলো তখন হঠাৎ আমার চোখ পড়লো কবরস্থানের মাঝ বরাবর। দেখলাম ওখানে কিছু একটা বসে আছে। আমার মনে কিছু একটা ঘটকা লাগলো। আমি মনে করেছিলাম হয়তোবা কোনো পশু প্রাণী, হয়তো কোনো একটা লাশ বের করতেছে। তাই আমি ফোনের টর্চটা সামনের দিকে ধরলাম। আমি কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। কবরস্থানের গেটটা খুলতেই চতুর্দিকে যেন নিস্তব্ধ হয়ে গেল। কোনো কুকুরের আর শব্দ নেই, শিয়ালেরও কোনো ডাক নেই, পাখিদেরও এত সুন্দর ডাক সেগুলো আর আমার কানে পড়তেছে না। সবকিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছে। আমার মনের ভিতর যেন ভয় আরো বেশিভাবে কাজ করতে লাগলো। তারপরে আমি হার মানতেছি না। কবরস্থানের গেটটা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে যেতে হঠাৎ করে চতুর্দিক যেন আরো অন্ধকার হয়ে এলো। কিছুটা দেখা যাচ্ছিল, এবার যেন সম্পূর্ণই অন্ধকার হয়ে গিয়েছে। তারপরে আমি কবরস্থানের ভিতরে এগিয়ে যাচ্ছি। সেই কবরের কাছে চলে গেলাম, যে দেখলাম ওখানে কিছুই নেই। এটা কিভাবে সম্ভব? আমি তো স্পষ্ট দেখেছি কবরস্থানে কেউ তো একজন ছিল, কিছু তো একটা বসেছিল, কিন্তু এখানে এসে তো দেখলাম কেউই নেই, বা তেমন কেন কিছু চোখে পড়তেছে না যেখানে কিছু একটা ছিল। চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তো তেমন কিছু চোখে পড়তেছে না। তাহলে কি আমার মনের ভুল? এসব নানানটা চিন্তা ভাবনা করে ওখান থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিলাম। উঠে আমি ফোনটা আবারও সামনের দিকে ধরে বেরিয়ে আসার চেষ্টা করতেছি। সামনের দিকে এগিয়ে আসতে হঠাৎ করে অদ্ভুত কিছু একটা শব্দ আমার কানে এলো। মনে হলো কেউ একজন আমাকে ডাক দিল, কিন্তু
খুবই বিচ্ছিরিভাবে ডাকলো মনে হলো। খুবই খারাপ তার গলা। আমি পিছন দিকে তাকালাম, দেখলাম কেউই নেই। তবে কি এবারও আমার মনের ভুল? আমি নানানটা চিন্তা ভাবনা করলাম, আবার কিছুটা ভয়ও পাচ্ছি, কারণ এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি, এইবারই প্রথম। তাই আমার কিছুটা ভয়ও পাচ্ছি। আবারও মনে সাহস রেখে বের হওয়ার জন্য সামনে দিকে এগোতে লাগলাম। আবারও মনে হলো পিছন থেকে কেউ একজন আমাকে ডাক দিল, কিন্তু আমি এবার আর পিছন দিকে তাকালাম না, রীতিমতো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পিছন দিকে তাকানোর কোনো প্রশ্নই আসে না। এবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, পিছনে যাই হোক না কেন পিছন দিকে তাকাবো না। কারণ আমার দাদুরা বলতো, যদি কখনো জিন বা ভূতের পাল্লায় পড়িস তাহলে কখনোই পিছন দিকে ঘুরে তাকাবি না, সামনের দিকেই এগিয়ে যাবে, ইনশাল্লাহ তারা তোর কোনো ক্ষতি করবে না। এসব কিছু ভেবে আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে গেটের সামনে চলে গেলাম। গেটে হাত দিতে যেন চতুর্দিক থেকে কিছু একটা বাতাস এসে আমার শরীরটা ভেদ করে নিয়ে গেল। এই বাতাস খুবই শীতল। তারপরেও আমি মনে কোনো সন্দেহ রাখলাম না। আমি কবরস্থানের গেটটি খুললাম, খুলে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও খুবই ভয়ানকভাবে কুকুরগুলো চিৎকার করতে লাগলো। শিয়াল চতুর্দিক থেকে যেন কান্না করতেছে আর বলতেছে, তুই কবরস্থান থেকে কেন বেরোলি? আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি আজ আমার কপাল খারাপ, আমার সঙ্গে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। আমি আমার বন্ধুর কাছে ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু নেটের কোনো সিগন্যাল নেই। জানি না এখানে এসে নেটের সিগন্যাল কি হলো, কারো ফোনে কল ঢুকতেছে না। আমি একাই আবারও মনে সাহস নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। এবার একটু জোরে জোরেই পা ফেরাচ্ছে, সামনের দিকে যেন দ্রুত এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমার সামনে কিছু একটা পড়লো। আমি স্পষ্ট দেখলাম সামনে একটি গাছের কাছে সাদা পোশাক পরা একটি লোক দাঁড়িয়ে আছে। আমি ফোনে টর্চটা জ্বালালাম আবারও। এ পর্যন্ত এসেছি টর্চটা বন্ধ করে, কারণ মনে কিছুটা ভয় কাজ করতেছিল, হয়তোবা যদি টর্চ জ্বালাই তাইলে সেই জিনগুলো আমার পিছু করে। কিন্তু টর্চ না জ্বালিয়েও সামনে জিন দেখলাম। আমার মনে আর কোনো সন্দেহ থাকলো না, এটা জিনই। কারণ এত রাত্রে সাদা পোশাক পরা জিন ছাড়া আর কে বা হবে। আমি ফোনের টর্চটা আবারও জ্বালালাম, জ্বালিয়ে সামনের দিকে এগোচ্ছি। সেই জিনটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জিনের কাছাকাছি যেতেই হঠাৎ মোবাইলের টর্চটা বন্ধ হয়ে গেল। আবারও টর্চ জ্বালিয়ে দেখলাম সামনে কিছুই নেই। এটা তো আমার মনের ভুল হতে পারে না, কারণ আমি স্পষ্ট দেখেছি এটা একটি জিনের কারসাজি। এটা কেমনে মনের ভুল হতে পারে? আমি ওখান থেকে দৌড়াতে লাগলাম, দৌড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবারও সামনে সেই সাদা পোশাক পরা লোকটি। সামনে যে আমি দাঁড়ালাম, দূরের থেকেই লোকটিকে বললাম, আপনি কি চান? আমাকে কেন বিরক্ত করতেছেন? আমাকে যেতে দিন। সে যেন ভাঙা কণ্ঠে বলল, তুই এই কবরস্থানের পাশ দিয়ে এত রাত্রে কেন যাচ্ছিস? আমি বললাম, আমি একটি মাহফিলে গিয়েছিলাম, মাহফিল শেষ করে আমি এদিক দিয়েই আমার বাড়িতে যাচ্ছি। জিনটি বলল, মাহফিলের কথা বলে বেঁচে গেলি, নাইলে তুই ভালোভাবে বাড়িতে ফিরতে পারতি না, তোকে এখানে মেরে ফেলতাম। একটা কথা মাথায় রাখবি, এই কবরস্থানের পাশ দিয়ে রাত্রে ভুলেও যাওয়ার চেষ্টা করবি না। যদি যাস, নেক্সট টাইম যদি তোকে আমি এই কবরস্থানের আশেপাশেও দেখি রাত্রেবেলা, তাহলে তুই কিন্তু কার বেঁচে ফিরতে পারবি না, তোকে মেরে ফেলবো। যত দ্রুত পারে সেখান থেকে চলে যা, আর কখনো এই দিক দিয়ে ভুলেও পালাবার চেষ্টা করবি না। আমি ওখানে আর দেরি করলাম না, এক দৌড় দিলাম, দৌড়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আমার কিচ্ছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে,
ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমার আম্মু এলো, এসে আমাকে বলতেছে, রাত্রে এসে জ্ঞান হারিয়ে কেন পড়ে গিয়েছিস, কি হয়েছে? আমার শরীরে প্রচন্ড জ্বর। আমার আম্মু আমাকে বলল, তোর শরীরে এত জ্বর হয়েছে কেন? হঠাৎ করে এত জ্বর আসার কারণটা কি? আমি ডাক্তারকে ফোন দিয়েছি, ডাক্তার আসতেছে। অলরেডি ডাক্তার এসে পড়েছে। ডাক্তার আমাকে ওষুধ দিল, আমি ওষুধটা খেয়েও নিলাম। নিয়ে সব ঘটনা আমার আম্মুকে খুলে বললাম। আমার আম্মু আর দেরি করলো না, আমাদের পাশের মসজিদ থেকে একটি হুজুরকে নিয়ে এলো। এসে আমাকে ঝাড়াফু দিয়ে নিল, ভয়ের ঝাড়াফু, যাতে ভয়টা কেটে যায়। এদিকে অলরেডি ওষুধ চলতেছে। এরকম 3-4 দিন কেটে গেল। তারপরে আল্লাহর রহমতে জ্বরটা সেরে গিয়েছে। তারপর থেকে আমি আর কখনো সেই কবরস্থানের আশেপাশে ভুলেও যাওয়ার চেষ্টা করিনি। যদিও গিয়েছি, দিনের বেলা ওই দিক দিয়ে যেয়ে আরেক দিক দিয়ে চলে এসেছি। সন্ধ্যার পরে সেই কবরস্থানের আশেপাশে ভুলেও যায় না। আমি আমার পরিচিত সবাইকে বলে দিয়েছি যাতে রাত্রেবেলা সেই কবরস্থানের আশেপাশে কেউ না যায়। সে থেকে রাত্রে সেই কবরস্থানের আশেপাশে কেউই যায় না। আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা হয়নি। আশা করবো ভবিষ্যতে হবেও না ইনশাআল্লাহ। যাই হোক, আমার ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। সুমন ভাই, আশা করবো ঘটনাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আগের ঘটনাটির মতো সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি দেখেছি আপনার ছোট্ট চ্যানেল হলেও বেশ ভালো রকম করে ভিউজ হয়। আশা করবো এই ঘটনাটিরও বেশ ভালো ভিউজ হবে। যাই হোক, যারা অলরেডি ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি সবাই শেয়ার করবেন। এরকম ঘটনা আপনাদের সঙ্গেও ঘটতে পারে, তাই আপনারা সবাই রাত্রে চলাচল করার ক্ষেত্রে কবরস্থানের আশেপাশে যাওয়ার চেষ্টা খুবই কম করবেন। যদি দেখা যায় কবরস্থানের আশেপাশে যেতেও হবে, তাইলে কবরস্থানের পাশে গেলে অবশ্যই ওখান থেকে খুবই দ্রুত পার হওয়ার চেষ্টা করবেন, নাইলে আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে যেতে পারে। তাই সবার কাছেও অনুরোধ রইল, আপনারা রাত্রে চলাচল করার ক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে চলাচল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আরেকটি কথা বলতে চাই সুমন ভাইকে। আমি আরেকটি ঘটনা পেয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল আপনার কাছে ঘটনাটি পাঠিয়ে দিব। এটাও আমার আরেক ফ্রেন্ডের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। কারণ আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তাদের বেশ কিছু জনের কাছে বেশ কিছু ঘটনা আছে যেগুলো আপনাকে কালেক্ট করে দেওয়ার আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সুমন ভাই, আপনি ভালো থাকবেন, আর প্রিয় অডিয়েন্স বৃন্দ আপনারাও ভালো থাকবেন। এখন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সঙ্গেও যদি কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে অবশ্যই সুমন ভাইকে পাঠিয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়ছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যাই হোক, রুবিনা আপুর ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। বরাবরের মতো এই ঘটনাটিতেও বেশ কিছু কাহিনী লুকিয়ে আছে। আর রুবিনা আপু প্রত্যেকটা ঘটনার শেষে সতর্কবার্তা দিয়ে থাকে। এই জিনিসটা আসলে খুবই ভালো, আর আমার এটা খুবই পছন্দ। যাই হোক, এই ঘটনাটিও আমার অসম্ভব ভালো লেগেছে। পার্সোনালি আমার অনেকটাই ভালো লেগেছে, তাই এই ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিলাম। আশা করবো আপনাদেরও ভালো লেগেছে ঘটনাটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনারা কেমন গল্প পছন্দ করেন, রীতিমতো আমাদের কাছে যারা ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে অলরেডি তাদের নামটা আমি প্রকাশ করব বলেছি। তাদের নাম এখন সবার মাঝে তুলে ধরবো। আমি সবার নাম 2 ভাগে ভাগ করেছি, ছেলে এবং মেয়ে। সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। প্রথমে আমার কাছে যিনি ঘটনা পাঠিয়েছে মোহাম্মদ সাইফুল হাসান ভাই, আমার কাছে আর আগে একটি ঘটনা পাঠিয়েছিল, এবারও একটি ঘটনা পাঠিয়ে দিয়েছে। আশা করব
এই ঘটনাটিও ভাই অসম্ভব সুন্দর লিখেছে। আশা করব ঘটনাটি এটাও সবার পছন্দ হবে। তারপরে যিনি পাঠিয়েছে তার নাম মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ভাই আমাদের কাছে এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল, এবারও একটি ঘটনা পাঠিয়েছে। ঘটনাটি আমার অসম্ভব সুন্দর লেগেছে। আমি ঘটনাটি অলরেডি পড়ে নিয়েছি, ইনশাআল্লাহ রেকর্ড করার চেষ্টা করব খুবই শীঘ্রই। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন ভাই এবার একটি ঘটনা পাঠালো প্রথমবার। ঘটনাটি আমার ভালো লেগেছে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। নেক্সট টাইম আমরা আর গল্পটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনাটি পাঠিয়েছে মোহাম্মদ আলম হাসান। আলম হাসান ভাই আমার কাছে এবারই নতুন একটি ঘটনা পাঠিয়ে দিল। ঘটনাটি আমি অলরেডি পড়ে নিয়েছি, ঘটনাটি অসম্ভব সুন্দর। যাই হোক, নেক্সট টাইম আপনার ঘটনাটি আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোহাম্মদ সুজন ইসলাম। সুজন ইসলাম ভাই আমার কাছে এবারই প্রথম একটি ঘটনা পাঠিয়ে দিল। আপনার ঘটনাটি আমি খুব শীঘ্রই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই এর আগেও দুইটি ঘটনা আমার কাছে পাঠিয়েছিল, এবারও একটি ঘটনা পাঠালো। আমি ইনশাল্লাহ আপনার ঘটনাটিও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম এবারে প্রথম একটি ঘটনা পাঠালো আমাদের কাছে। এই ঘটনাটিও আমি সবার মাঝে খুব শীঘ্রই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোহাম্মদ আব্দুল কাইম। আব্দুল কাইম ভাই এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল, এবারে একটি ঘটনা পাঠালো। ঘটনাটি আমি অলরেডি পড়ে নিয়েছি, ঘটনাটি অসম্ভব সুন্দর। খুব শীঘ্রই আমি আপনার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে ইমন ভাই। ইমন ভাই আমার খুবই ঘনিষ্ঠ একজন লোক, তিনি একটি ঘটনা পাঠিয়ে দিল আমার কাছে। ঘটনাটা আমি অলরেডি পড়ে নিয়েছি, ঘটনাটি অসম্ভব সুন্দর। ইনশাল্লাহ নেক্সট টাইম ইমন ভাইয়ের ঘটনাটি আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোহাম্মদ আলম। আলম ভাই আমার কাছে এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল, এবারও পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ ভাই আপনার ঘটনাটি আমি খুব শীঘ্রই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোহাম্মদ আবুল হাসান। আবুল হাসান ভাই আমার কাছে এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল, এবারও পাঠিয়ে দিল। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। খুব শীঘ্রই ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, কুইজদের আমি সংক্ষিপ্ত আকারে কিছু জনের নাম প্রকাশ করলাম, আর বেশ কিছু লোক আছে, তাদের নাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। তারপরে মহিলাদের পালা। মহিলাদের ভিতরে প্রথমেই জেনে আছে মোসাম্মদ রুবিনা খাতুন। আমি যার ঘটনাটি অলরেডি প্রকাশ করলাম এক্ষুনি, এই মেয়েটি আবার একটি ঘটনা পাঠিয়েছে। ইনশাল্লাহ আপু আপনার ঘটনাটি আমি পরবর্তীতে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে তার নাম মোসাম্মদ মমে আক্তার। মমে আক্তার এবারে প্রথম আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিল। আপু আমরা খুবই শীঘ্রই আপনার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোসাম্মদ লায়লা। লায়লা আপু আপনার ঘটনাটিও আমি পড়ে নিয়েছি, ঘটনাটি অসম্ভব সুন্দর। খুব শীঘ্রই আমি আপনার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে তার নাম মোসাম্মদ নার্গিস। নার্গিস আপু আপনার ঘটনাটিও অসম্ভব সুন্দর, আমি অল্প একটু পড়েছি। যাই হোক, নেক্সট টাইম সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোসাম্মদ লাবিনা। লাবিনা আপু আপনাদের কাছে একটি ঘটনা পাঠিয়েছে, ঘটনাটি অসম্ভব সুন্দর, আমি অল্প একটু পড়েছি। যাই হোক, নেক্সট টাইম আপু আপনার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি আমাদের কাছে ঘটনা পাঠিয়েছে মোসাম্মদ ফাতেমা। ফাতেমা আমাদের কাছে এবার প্রথম একটি ঘটনা পাঠালো, ঘটনাটি খুবই ভালো, আমি অল্প একটু পড়ে নিয়েছি। আমি আপু আপনার ঘটনাটি খুব শীঘ্রই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে মোসাম্মদ সনে আক্তার। সনে আক্তার এবারই প্রথম আমাদের কাছে ঘটনা পাঠালো। আপু খুব শীঘ্রই আমি আপনার ঘটনাটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যিনি ঘটনা পাঠিয়েছে তার নাম মোসাম্মদ আখি। আখি আপু আপনার ঘটনাটি আমি পেয়ে গিয়েছি। আপনি ঘটনাটি শেষে আমাকে একটা প্রশ্ন করেছিলেন, ভাইয়া আপনার ভিডিও কতজন লোক দেখে? ইনশাল্লাহ আমি যে ভিডিওগুলো আপলোড করি
আমি যতটুকু পরিমাণ সাড়া পাচ্ছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ অনেক ভালো পাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব শীঘ্রই খুবই দ্রুত সবার মন জয় করে নেবো ইনশাল্লাহ। যতজন লোক আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ, আমি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গিয়েছি। যাই হোক, তারপরে যিনি আমাদের কাছে ঘটনা পাঠিয়েছে তার নাম মোসাম্মদ রুবিনা। এটা কিন্তু ওই রুবিনা না, যে রুবিনা আমাদের রেগুলার মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকে, ভিডিও মানে গল্প উপহার দিয়ে থাকে। যাই হোক, এটা অন্য একটি রুবিনা। আপু, আপনার ঘটনাটিও আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি ঘটনাটি আর বড় করছি না। আরও কয়েকটি মেয়েদের নাম আছে, আমি এটা প্রকাশ করলাম না ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে যেগুলা নাম বাকি আছে এগুলা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, যে সকল ভাই ও বোনদের নাম আমি এই ভিডিওতে প্রকাশ করিনি, আপনারা দয়া করে কেউ মন খারাপ করবেন না। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের নাম সবার মাঝে ছড়িয়ে দিব। যাই হোক, আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে, শুধু আপনাদের সাথে না, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে দিবেন। আমরা খুবই দ্রুত আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে যেভাবে যোগাযোগ করতে পারেন, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। শুধু তাই না, আমাদের প্রত্যেকটা ভিডিওর থাম্বনেলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আমরা তারপরেও বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রুবেল ইসলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম। আমি এবার প্রথম, শুধু এবার না, জীবনে প্রথম কোনো ইউটিউব চ্যানেলে আমি ঘটনা তুলে ধরবো আমি ভাবতেও পারিনি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আপনার কাছে একটি ঘটনা পাঠালাম। আশা করব ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি নানার বাড়ি থেকে আমার বাড়িতে আসতেছি রাতের বেলা। রাত প্রায় তখন 2টা বেজে গিয়েছে। আমি আসতেই হঠাৎ করে রাস্তার ভিতরে গাড়িটা নষ্ট হয়ে যায়। আমি গাড়ি থেকে নেমে হেঁটে আসতেছি। আস্তে আস্তে হঠাৎ করে একটি জঙ্গলের ভিতরে চলে আসি। জঙ্গলের ভিতরে একা একা ফোনের লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে কানের ভিতরে আমার একটি ব্লুটুথ মানে ইয়ারবাস। আমি গান শুনতেছি আর নিরিবিলি রাস্তায় হেঁটে আসতেছি। মূলত আমার ভালোই লাগতেছে হাঁটতে, হাঁটে আসতেছি। আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে ডাকতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। আর একটু এগিয়ে গিয়েছে, হঠাৎ করে আমার সামনে কেউ একদম দাঁড়ালো। লোকটাকে অনেক ভালো লাগলো আমার। লোকটা অনেক সুন্দর সুন্দর কথা বলে। আমি লোকটাকে সালাম দিলাম। লোকটি সালামের জবাব দিল, আমাকে বললো কোথায় যাবেন। আমি বললাম সামনের দিকে যাচ্ছি, আমার নানের বাড়ি থেকে আমার বাড়িতে যাচ্ছি। মূলত ভাই কেউ কষ্ট নেবেন না, আমি আমার গ্রাম বা আমার অঞ্চলের ঠিকানাটা আপনাদের মাঝে প্রকাশ করলাম না। যাই হোক, চলুন ঘটনায় যাই। আমি লোকটাকে আমার ঠিকানা বললাম। লোকটা আমাকে বললো আমি ওইদিকে যাব, চলুন একসাথে যাওয়া যাক। আমি বললাম ঠিক আছে চলুন। লোকটা আমার সঙ্গে হেঁটে যাচ্ছে আর গল্প করতেছে। হঠাৎ করে গল্প ফাঁকে আমাকে বলতেছে আপনি কি রিলেশন করেন। আমি বললাম আরে না, রিলেশন কি জিনিস আমি জানি না, আমার তো এখনো দুধের দাঁতে পড়েনি। লোকটা মুচকি হেসে উঠলো, উঠে বলতেছে আমি একটা রিলেশন করেছিলাম, মেয়েটা অনেক সুন্দর, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে। আমি বললাম কি সেই বদ অভ্যাস। লোকটা কৌতূহলবশত আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে করেছি হয়তো বা লোকটা রাগ করেছে। আমি লোকটিকে বললাম আপনি কি রাগ করেছেন।
লোকটি আবারও মুচকে হেসে উঠে বলল, আরে না, কিসের রাত। লোকটি আমাকে বলল, আচ্ছা তুমি রিলেশন করনি কেন, নাকি কোনো মেয়ে তোমাকে দেখে পাত্তা দেয় না? আমি হেসে উঠলাম, হেসে উঠে বললাম, সত্য কথা বলতে আমাকে কেউ পছন্দ করে না, যার কারণে হয়তো আমার এখনো রিলেশন হয়নি। লোকটি বলল, হবে হবে, খুব শীঘ্রই হবে, আমি দোয়া করি তোমার রিলেশন খুব শীঘ্রই হবে। লোকটি আমাকে বলল, আচ্ছা তুমি কি জানো আমার রিলেশন কেমন করে হয়েছে, শুনতে চাও? আমি বললাম, হ্যাঁ তাহলে তো ভালোই হয়। হাঁটতে হাঁটতে বলে ফেলুন আপনি কিভাবে রিলেশন করেছিলেন, যদি আপনাকে দেখে কিছুটা শিখতে পারি। লোকটি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, চলো সামনে দিকে এগোনে যাক। আমি বললাম, আচ্ছা চলুন। তার আগে আপনি গল্প শুরু করুন। লোকটি বলতে লাগলো, আমি একদিন ভার্সিটি থেকে বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে একটি মেয়ে আমার সামনে পড়ে। মেয়েটাকে দেখে আমার প্রচন্ড ভালো লাগে। মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, আপনার বাড়ি কোথায়? মেয়েটি হেসে উঠে বলতেছে, ভাইয়া আমার বাড়ি ওইদিকে, আপনি তো আমার বড় ভাই, আমাকে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিবেন? আমি প্রচন্ড অবাক হলাম। মেয়েটিকে বললাম, আরে কিসের ভাইয়া, আমি আপনার কোন দিক দিকে ভাইয়া, আমাকে দেখে আপনার কোন দিক দিয়ে ভাইয়া মনে হচ্ছে? মেয়েটা আমাকে বলল, কেন, আপনি কি অর্ধেক আপু অর্ধেক ভাইয়া? তাই বলে মেয়েটি হেসে উঠল। আমার তো মন মেজাজ প্রচন্ড খারাপ। মেয়েটিকে বললাম, আপনি আজে বাজে পেশাল কম পারেন, আপনার বাড়ি কোথায় তাই বলুন। মেয়েটি বলল, কেন আপনি কি বিয়ের প্রস্তাব পাঠাবেন? আমি কিছুটা খুশি হলাম। আমি মনে মনে ভাবতেছি আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। আমি কোনো কথা বলতেছি না। মেয়েটি বলল, ফালতু লোক, আমার সামনে থেকে সরুন, নাহলে কিন্তু জুতা খুলে বাড়ি মারবো। আমার মনটা খারাপ হয়ে গেল সে সময়। আমি মেয়েটিকে বললাম, না আমি সামনে থেকে সরবো না, আপনি কি করবেন? মেয়েটি আমাকে বলল, সামনে থেকে না চলে জুতাতে বাড়ি মারবো। তাই বলে মেয়েটি জুতা হাতে নিল খুলে। আমি তো ভয়ে ওখান থেকে এক দৌড়ে সামনের দিকে পালিয়ে গেলাম, যে আমার ভার্সিটির গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। পিছন দিকে তাকিয়ে দেখি মেয়েটি নেই। আমি বলতেছি, মেয়েটির হাত থেকে আজকের মতো বেঁচে গেলাম, কিন্তু এইবার দেখা হলে মেয়েটিকে সরাসরি প্রপোজ করব, তাতে যা হওয়ার তাই হবে। তাই বলে আমি ওখান থেকে চলে গেলাম আমার বাড়িতে। বাড়িতে যেয়ে শুয়ে পড়েছি। আমার আর ভালো লাগতেছে না। আর আম্মু এলো, এসে আমাকে ডাক দিচ্ছে। আমি উঠলাম, ওরা বলতেছে, কি হয়েছে, ডাকতেছ কেন? আমার আম্মু আমাকে বললো, কি রে, খাবার খাবি না, খেয়ে শুয়ে পড়। আমি বললাম, না খাবার খাবো না, ভালো লাগতেছে না। আমার আম্মু আমাকে প্রচন্ড বকাবকি করলো। একে তো মেয়ের জুতা দিয়ে বাড়ি খেয়ে এসেছে, এটা তো বাড়ি খাওয়ার মতোই, আবার এসে বাড়িতে চিল্লাচিল্লি, এসব আর ভালো লাগে না। তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এলাম, সোজা দোকানে এসেছি। দোকানে এসে দোকান থেকে একটি সিগারেট নিলাম, নিয়ে সিগারেটটা নিয়ে একটা টান দিয়ে যখনই ঘুরলাম, আমার সামনে যেন সিংহর মতো একটি লোক দাঁড়িয়ে আছে। এটা অন্য কোনো লোক না, এটা আমার সব থেকে ভালোবাসার মানুষ, সব থেকে প্রিয় মানুষ, আবার সব থেকে বিরক্তজনক মানুষও। সে অন্য কেউ না, আমার বাবা। আমার দিকে লাল চোখ করে তাকিয়ে আছে, হাতে একটি লাঠি। আমার মনে হয় আব্বু আমাকে আগে টের পেয়েছে, তাই লাঠিটা সঙ্গে করে নিয়ে এসেছে। আমার আব্বু আমাকে বলতেছে, কি রে, দোকানে কি করিস, তোর হাতে কি? আমি তো কোনো কথা বলতে পারতেছি না, কারণ আমার মুখ ভর্তি ধোঁয়া। যদি কথা বলি তাহলে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে যাবে, আর যদি কথা না বলি তাহলেও মার আবার নিশ্চিত। আমার আজকে মার খেতেই হবে। কি করবো বুঝতে পারতেছি না। আব্বু আমাকে ধমক দিয়ে বললে, কি রে, কথা বলছিস না কেন, তুই এখানে কি করতেছিস বিকালবেলা, যাবা সে যা। আমি ওখান থেকে পালানোর চেষ্টা করলাম। আমার আব্বু আবার আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে যে, তোর হাতে কি দেখি, হাত কর। আমি আর হাত বের করতেছি না, ভয়ে ভয়ে পিছন থেকে সিগারেটটা ফেলে দিলাম।
দিয়ে পাটা আস্তে করে সিগারেটের উপরে রাখলাম। আমি হাতটা বের করে দিলাম, হাত দেখালাম। পরে বলছে, তুই কথা বলতেছিস না কেন? হাতে তো কিছুই নেই, আমিও দেখতে পারতেছি, তুই কথা বলতেছিস না কেন? এখানে কি করিস তুই বলে যা। আমি কথা বলতে পারতেছি না। আব্বু লাঠিটা বের করলো। লাঠি তো আমি আগে দেখেছি, কিন্তু এবার বের করে হাতে নিল, নিয়ে বলছে, কথা না বললে লাঠিতে বেড়াবো তোকে এই রাস্তার মাঝখানে পিটবো। আমি আব্বুকে বললাম, আমাকে ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে গিয়েছেন। আব্বু আমাকে বলতেছে, জানোয়ার, তুই সিগারেট খাস। আমি আগেই সন্দেহ করছি তুই সিগারেট খাস, আজ তোকে হাতে নাতে পেয়েছি, আজকে তোকে কে বাঁচাবে? তাই বলে আব্বু আমাকে লাঠিটা নিয়ে ধাওয়া দিল। আমি দৌড়িয়ে চলে গেলাম অন্য জায়গায়, যে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি। আমিও পড়ে গেলাম, মেয়েটাও পড়ে গিয়েছে। আমি মেয়েটার দিকে তাকালাম, তাকিয়ে যেন আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। এটা সেই মেয়ে যাকে আমি প্রপোজ করার জন্য ঘুরে বেড়াচ্ছি, যার সঙ্গে কিছুক্ষণ আগে আমার ঝগড়া হয়েছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে খুবই খারাপভাবে গালাগালি করতে লাগলো। আমি বসে থেকে গালা হাত দিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছি। মেয়েটার আসলে খুব সুন্দর দেখতে লাগে, মেয়েটা সত্যি খুব কিউট। মেয়েটা রাগ হলে আরো সুন্দর লাগে। তার ফর্সা গাল দুটো যেন আপেলের মতো হয়ে থাকে। মেয়েটি আমাকে অনেক গালাগালি করলো। আমি কোনো কথা বলতেছি না, মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি তার পা থেকে জুতাটা খুলে আবার মুখে ছুঁড়ে মেরেছে। আমি বাড়ি খেয়ে ওখান থেকে আবার দৌড়ে পালালাম, একে একে 2বার মেয়েটির জুতার বাড়ি খেলাম। ওখান থেকে সোজা চলে এসেছি বাড়িতে। এসে আবার সেই চিল্লাচিল্লি, আব্বু রাগারাগি করতেছে। আমার আম্মু আমাকে প্রচন্ড রাগারাগি করলো। আমি রাগে ঘরের ভিতরে যেয়ে শুয়ে পড়েছি। তখন মাগরিবের আজান দিয়ে ফেলেছে। আমি শুয়ে পড়েছি, কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়েছি। আমার আম্মু আমাকে অনেক ডাকাডাকি করেছে খাবার খাওয়ার জন্য, আমি উঠিনি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে চলে গেলাম কলেজে। কলেজ থেকে আসার সময় আবার সেই মেয়েটির সঙ্গে দেখা। মেয়েটি আমাকে দেখে গালাগালি করতে লাগলো। আমি আর মেয়েটির সঙ্গে কথা বললাম না, আমি সোজা ওখান থেকে হাঁটতে লাগলাম। মেয়েটা আমাকে গালাগালি করতেছে, আমি মেয়েটির সঙ্গে কোনো কথাই বলিনি। কিন্তু মেয়েটি এবার আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করলো, হয়তো বা এটা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো মেয়েটিকেই তেমন কিছু বলিনি, তার সঙ্গে কথাও বলিনি। সে আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করতেছে? আমার তো এর আগে কোনো ভুল ছিল না, সবকিছুই দুর্ঘটনা। হ্যাঁ, একবার ভুল করেছিলাম, প্রথমে সে মেয়েটাকে দেখে ভালো লেগেছিল। আমি ভাবতে পারিনি এই সামান্য বিষয়ে মেয়েটি আমার উপরে এতটা ক্ষিপ্ত হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, মেয়েটির সঙ্গে আর কোনো কথা বলবো না, ওর সঙ্গে দেখা হলেও আমি কোনো কথা বলবো না। এসব কিছু ভাবতে ভাবতে আমি ওখান থেকে চলে যাই আমার বাড়ির দিকে। মেয়েটা আমাকে রীতিমতো গালাগালি করতেছে, পুরো রাস্তার লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো, চোরের মতো ওখান থেকে পালিয়ে এলাম। এই যে সোজা আমি আমার ঘরে চলে যাই। দেখলাম আমার আম্মু রান্নাঘরে। আমার আম্মু আমাকে ঘরে যাওয়া দেখেছে। আমার আম্মু আমার পিছন পিছন আমার ঘরে এলো, এসে আমাকে বলছে, কিরে বাবা, তুই সোজা ঘরে এলি, আমার সঙ্গে তো কোনো কথা বললি না। আমি কিছুই বললাম না। আমার আম্মু আমাকে বলতেছে, তুই তো এরকম কখনো করিসনি, এখন কেন করতেছিস? কি হয়েছে তোর, মন খারাপ? আমি বললাম, হ্যাঁ আমার মনটা খারাপ। আমার আম্মু বললো, আচ্ছা মন খারাপ করিস না, চল তোর আজকে তোর পছন্দের খাবার রান্না করেছি, যে খেয়ে নিবি। আমি আর দেরি করলাম না, সোজা চলে গেলাম রান্নাঘরে। আমি মূলত রান্নাঘরেই বেশি খাবার খাই। রান্নাঘরে যেয়ে খাবার খেয়ে নিলাম। আমি খাবার খেয়ে আম্মুর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করে চলে এলাম আমার ঘরে। ঘরে এসে সোজা শুয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আমার ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়েছি। সেই রাতটুকু আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসলটা সেরে নিয়ে নাস্তা করে চলে গেলাম আমার কলেজে। কলেজে যাওয়ার পরেও সেই মেয়েটির সঙ্গে আবারও দেখা, এবার কোনো কথা বললাম না।
কলেজ থেকে ফিরে এসেছি যখন, সেই সময়ও মেয়েটির সঙ্গে দেখা। মেয়েটির সঙ্গে এবারে কোনো কথা বললাম না। ঠিক তার পরের দিন আবারও আমি কলেজ থেকে ফিরে আসতেছি। আসার সময় মেয়েটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। সেদিন আবারও মেয়েটির জুতা নিয়ে আমাকে তাড়া করেছে। প্রায় আধা ঘন্টার মতো আমাকে জুতা নিয়ে তাড়া করেছিল। সেদিন কেটে গেল। তারপরের দিনও সেম একই ঘটনা। আবারও মেয়েটির গালাগালি শুনতে হলো আমার। জানি না আমার সঙ্গে সব কি হচ্ছে। প্রত্যেক দিন এই একই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে যাচ্ছে। আমি রাগ করে শহরে চলে আসি। তখন থেকে এখন পর্যন্ত আমি শহরে আছি। বিশেষ করে সন্ধ্যায় ঘটনাটি শুনে আমার প্রচণ্ড হাসি পেয়েছিল। আমি সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদেরকে বললাম এই বিষয়ে। যাই হোক, এখন ভয়ানক বিষয়ে কথা বলি। আসলে আমি কেন বলেছিলাম লাস্টের দিকে ভয়ানক কিছু ঘটনা আছে। আসলে আমি এই বিষয়টা এখনো তুলে ধরিনি। এখন আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরবো। যাই হোক, চলুন ভয়ানক ঘটনার থেকে ঘুরে আসা যাক। দুজনে কথা বলতে বলতে একটি গাছের নিচে বসে পড়েছিলাম। সেই গাছের নিচে এখনো বসে আছি। হঠাৎ করে মনে হলো পিছন থেকে কেউ একজন ডাকতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। আমি মনে করলাম হয়তো আমার মনের ভুল। লোকটাকে আমি বললাম, আচ্ছা এখান থেকে ওঠা হোক, এখন অনেক বসে থেকেছি, এখন সামনের দিকে এগোনো যাক। তাই বলে লোকটির সঙ্গে আমি সামনের দিকে এগোচ্ছি আর গল্প করতেছি। হঠাৎ করে আমার ঘাড়ে কেউ একজন হাত দিল। আমি পিছন থেকে ঘুরে তাকাই, দেখলাম কেউই নেই। আমি মনে করেছি হয়তোবা আমার সঙ্গে যে লোকটি আছে সে হাত দিয়েছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কি এবার ঘাড়ে হাত দিচ্ছ কেন, শরীরে খারাপ লাগতেছে? লোকটি আমাকে বললো, আর না, তা আমি কেন তোমার ঘাড়ে হাত দিতে যাব? আমি আর কিছু বললাম না, দুজনে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে সামনে দেখি একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি সাদা পোশাক পরে। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। যখন লোকটির চোখে আমার চোখ পড়লো, আমার কলিজাটা যেন শুকিয়ে গিয়েছে। দেখলাম ওটা কোনো মানুষ না, এটা একজন জিন। কারণ তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে, তার চোখের মণিটা দেখা যাচ্ছে না। লোকটি আমার দিকে ভয়ানক ভাবে তাকিয়ে আছে। পিছন দিকে তাকিয়ে দেখি আমার সঙ্গে যে লোকটি ছিল সে নেই। আমি ভয়ে যেন আমার শরীরটাও অবশ হয়ে গেল। আমি কোনো দিকে নড়াচড়া করতে পারতেছি না। আমি কি করব? লোকটিকে দেখে তো আমার সারা শরীর কাঁপতে লাগলো। হঠাৎ করে পিছনে দেখলাম আরো একটি লোক। আমি পিছন দিকে ঘুরে তাকাই, তাকিয়ে দেখি আমার সঙ্গে যে লোকটি ছিল ঠিক ওই লোকটি। কিন্তু তার এরকম চেহারা কেমন করে হলো? তার সারা শরীর দিয়ে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো জিন বা আত্মার কাজ। আমি এটাও ভাবতেছি, আত্মা বলতে কিছু হয় না, তার মানে কি এটা কোনো জিন ছিল? এই জিন আমার সঙ্গে এতক্ষণ কথা বললো। সারা রাস্তা এলাম, ছেলেটির সঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছি, কিন্তু এইবার যে তার ভয়ানক রূপ দেখবো আমি এটা ভাবতেও পারিনি। আমি ওখান থেকে দৌড়িয়ে পালালাম। পালিয়ে সামনে দিকে এগিয়ে আসতেছি। হঠাৎ করে দেখলাম সামনে কি বড় বট গাছ। বট গাছের পিছনে আমি লুকিয়ে পড়েছি। হঠাৎ করে আমার চোখ পড়লো বট গাছের ডালে। দেখলাম সে লোকটি বট গাছের ডালে ঝুলতেছে। আমি আবার ওখান থেকে দৌড়িয়ে পালানোর চেষ্টা করি। দেখি সে লোকটি আমার সামনে দাঁড়িয়ে পড়েছে। আমার তো ভয়ে কলিজাটা শুকিয়ে গিয়েছে। আমি ওখান থেকে আবার দৌড় দিলাম। দৌড়ে সামনে দেখি এগিয়ে যাচ্ছি। দৌড়াতে দৌড়াতে দেখলাম একটি বাড়ি। বাড়িটা দেখে আমি যেন কিছুটা আনন্দিত হলাম, কারণ বাড়িতে আলো জ্বলতেছে, তার মানে ঘরের ভিতরে কেউ একজন আছে। আমি দৌড়ে চলে গেলাম বাড়িটির গেটের সামনে। যে কলিং বেল দিতেই একটি বয়স্ক লোক এসে দরজাটা খুলে দিল। আমাকে বলতেছে, আমি জানি তোমাকে কোন একটা জিন তাড়া করেছে, তুমি বাইরে থেকো না, খুব শীঘ্রই ঘরের ভিতরে চলে এসো। আমি আর দেরি করলাম না, সোজা চলে গেলাম রুমের ভিতরে। আমাকে লোকটি বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি, তুমি খাবার খেয়ে নিবে। তাই বলে লোকটি ওখান থেকে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে আমার রুম থেকে বাইরে বেরোলাম। বেরিয়ে দেখি লোকটি টেবিল ভর্তি খাবার রেখে দিয়েছে।
লোকটি আমাকে বলতেছে তুমি খাবারগুলো খেয়ে নাও, তুমি অনেকক্ষণ যাবত হয়তোবা দৌড় পারতেছ। আমি লোকটিকে বললাম আপনি কেমন করে জানলেন এসব কিছু? আমাকে কোনো একজন জিন তাড়া করেছে। লোকটি বলল আমি জানি এই আশেপাশে কি থাকে আর কি না থাকে। আমার আশেপাশে অনেক জিনেরাই বাস করে। এখানে যদি কেউ আসে তাকে তারা মেরে ফেলে। যদিও কিছু লোক বেঁচে যায় আমার এখানে আসার কারণে। তুমি আমার এখানে সম্পূর্ণই নিরাপদ, তোমার কিছুই হবে না। তাই বলে লোকটি আমাকে খাবার দিল, আমি খাবার খেয়ে নিলাম। লোকটির সঙ্গে বাড়তি কোনো কথা বললাম না। খাবার খেয়ে লোকটি আমাকে বললো তুমি ওই রুমে ঘুমিয়ে পড়বে, বা কোনো সমস্যা হবে না, সকালে উঠে এখান থেকে চলে যেও। আমিও আর দেরি করলাম না, খাবার খেয়ে উঠে বিছানায় যেয়ে শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমার ঘুমটা ভাঙলো। আমি উঠে দেখি সকাল হয়ে গিয়েছে, ঘরের ভিতরে কেউই নেই। লোকটিকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। আমি আর দেরি করলাম না, ওখান থেকে সোজা চলে এলাম আমার বাড়িতে। আমার বাড়িতে আসার পর থেকে আর কোনো আমার সমস্যা হয়নি। তবে মাঝে মধ্যে কারো একজন কান্নার আওয়াজ শুনতে পাই, আর কেউ একজন আমাকে ডাকে। তবে তারা আমার কোনো ক্ষতি করে না, কিন্তু মাঝে মধ্যেই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে যায়। যাই হোক সুমন ভাই, আমি বলেছিলাম ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, তাই ছোট্ট একটি ঘটনার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি পাঠিয়ে দিলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। যাই হোক ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না ভাই, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, রুবেল ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, কারণ এরকম নতুন নতুন ঘটনাগুলো আপনাদের মাঝে আমি উপহার দিয়ে থাকি। যদি ঘটনাগুলো শুনতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আরও ঘটনা পেয়ে যাবেন। অবশ্যই ওখান থেকে ঘটনাগুলো শুনে আসবেন। আর ঘটনাগুলো শুনে যদি আপনাদের ইচ্ছা জাগে আমাদের কাছে আপনারা ঘটনা পাঠাবেন, তাহলে অবশ্যই আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আপনাদের মতো আরও অনেকেই আমার কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে। একে একে অনেক ঘটনাই আমার কাছে জমা আছে। এই 3 দিনে আমার কাছে বেশ কয়েকটি ঘটনা আবারও এসেছে। যে ভাই ও বোনেরা আমাদের কাছে এই ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে তাদের নাম আমি প্রকাশ করব। প্রথমেই রবিউল ইসলাম ভাই আমার কাছে আবারও একটি ঘটনা পাঠিয়েছে। এ পর্যন্ত রবিউল ইসলাম ভাই আমার কাছে প্রায় 7 থেকে 8টি ঘটনা পাঠিয়ে দিয়েছেন। আরও আমার নিয়মিত একজন শ্রোতা, তার নাম মোসাম্মদ রুবিনা খাতুন। রুবিনা খাতুন আমার কাছে আবারও একটি ঘটনা পাঠিয়েছে। রুবিনা খাতুনের একটি ঘটনা আমার কাছে অলরেডি জমা আছে, সেটা এখনো রেকর্ড করিনি, তবে ওটার থেকে এটা একটু বেশি ভালো। আমি নেক্সট টাইম রুবিনা খাতুনের এই ঘটনাটি রেকর্ড করব। যাই হোক, তারপরে আবার এক আপু আমার কাছে ঘটনা পাঠিয়েছে, মোসাম্মদ মনিকা ইসলাম। মনিকা ইসলাম আমার মনে হয় এবারে প্রথম একটি ঘটনা পাঠালো। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই আপনার ঘটনাটি আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে এক ভাই পাঠিয়েছে মোহাম্মদ জাকির আলম। জাকির আলম ভাইয়ের নতুন এবারে প্রথম আমার কাছে ঘটনা পাঠালো। যাই হোক, তারপরে আরো একটি ভাই, নাম সাব্বির হোসেন। সাব্বির হোসেন ভাই এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল মনে হয়, এবারে দ্বিতীয়। যাই হোক, তারপরে আরো একটি ভাই, তার নাম মোহাম্মদ ইখতিয়ার আলম। ইখতিয়ার আলম নতুন ঘটনা পাঠিয়ে দিয়েছে। তারপরে আরো একটি আপু, মোসাম্মদ রুমি খাতুন। রুমি খাতুন এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল। যাই হোক, তারপরে আরো একটি আপু আমার কাছে একটি ঘটনা পাঠিয়েছে। সম্ভবত মেয়েটি সৌদি আরব থাকে, নাম মোসাম্মদ রুবিনা আলম। রুবিনা আলম নতুন একটি ঘটনা পাঠিয়ে দিয়েছে। তারপরে আরো একটি ভাই আমার কাছে ঘটনা পাঠিয়েছে, নাম মোহাম্মদ জাব্বার হোসেন। জাব্বার হোসেন নতুন এবার ঘটনা পাঠিয়েছে আমার কাছে। যাই হোক, এরকম আরো বেশ কয়েকজন আমার কাছে ঘটনা পাঠিয়ে দিয়েছে। আমি সবার নামটি ভিডিওর মাঝখানে প্রকাশ করতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকিগুলোর নাম প্রকাশ করব। যাই হোক, আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে এই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারে। আপনার ঘটনাটি যদি ভয়ানক এবং ভালো হয় তাহলে আমরা সবার আগে আপনার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিব।
যাই হোক, আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। শুধু তাই না, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি সবার মাঝে। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মধ্যে একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।